নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রার্থী চূড়ান্তে তোড়জোড় শুরু হয়েছে বিএনপিতে। চলতি মাসেই ঘোষণা হতে পারে তালিকা। নেতারা বলছেন আলোচনা চলছে, সমমনাদের জন্য আসন নিয়েও কথা হচ্ছে। তবে দলের হাইকমান্ড সবকিছু চূড়ান্ত করবে। বিস্তারিত প্রতিবেদনে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থিতা বাছাই নিয়ে রাজনীতির মাঠে চলছে তোড়জোড়। পিছিয়ে নেই বিএনপিও। জানা গেছে দলটির হেভিওয়েট প্রার্থীদের জন্য 200-র মতো আসন চূড়ান্ত হয়েছে। বাকি আসনগুলো নিয়ে চলছে জোর আলোচনা। চলতি মাসেই ঘোষণা আসতে পারে পুরো আসনের প্রার্থীদের তালিকা, আর এই জন্য দলের হাইকমান্ডকে দেওয়া হয়েছে দায়িত্ব। দলের নেতারা বলছেন আলোচনা চলছে। সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শিগগির প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একলা নির্বাচনী পথে হাঁটলেও সরকার গঠনে দলটির জন্য কঠিন হবে না। দলের অনেক নেতা এমনটা ভাবলেও বিএনপি বলছে তারা তাদের অঙ্গীকার রাখবেন। দীর্ঘদিনের আন্দোলনে থাকা শরিক দলগুলোকে সাথে নিয়েই নির্বাচনী তরি পার করবেন তারা। যুগপৎ আন্দোলনে থাকা সমমনাদের জন্য সাথ দিচ্ছে বিএনপি। আমাদের 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে। তো সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের শরীরদের, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমাদের যারা জোট সঙ্গী আছে, যুগপৎ আন্দোলন করেছে আমাদের সাথে, আমরা সেই আসন ভাগাভাগি চিন্তাও করছি। তবে সমমনা দলের নেতারা বলছেন তারা নির্দিষ্ট সংখ্যক আসন চাইবেন। তাদের আশা বিএনপি তাদের হতাশ করবেন না। এইটুকু বিএনপির পক্ষ থেকে আছে যে আমরা একসাথেই করব। এখন একসাথে আপনি একটা দিয়ে করতে পারেন, 10টা দিয়ে করতে পারেন। আমি 20টাও চাইতে পারি, আমি 5টাও চাইতে পারি। নিজ দল ও সমমনাদের নিয়ে চূড়ান্ত যে তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে তা সবাই মেনে নিয়ে নির্বাচনী তরি পার করবে বলে মনে করে বিএনপি নেতারা। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। অপরিকল্পিত রাজধানী শহর ঢাকার কিছু সড়ক ডুবে যায় আশ্বিনের বৃষ্টিতেই, আর তাতে রাস্তা ভেঙে চুরে দুর্ভোগ বাড়ে নগর জীবনে। মানুষ জানে না কবে হবে সড়ক সংস্কার, আবার কোথাও বা ঢিমে তালে সংস্কার ঝুঁকি বাড়ায় কয়েক গুণ। নগর জুড়ে অব্যবস্থাপনায় বেড়ে চলে ক্ষতি, বাড়ে দুর্ঘটনা, ভোগান্তি। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। এমনিতেই হালকা বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানীর সড়ক, যার কারণ একদিকে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, অন্যদিকে আবর্জনায় আটকে যাওয়া জলাধার। আর অপরিকল্পিত নগরীকরণ সংকট আরও গভীর করেছে। পানি জমে রাস্তাও টিকে না বেশি দিন, আর কোথাও একবার সড়ক ভাঙলে দীর্ঘমেয়াদী জনদুর্ভোগে পড়ে ওই এলাকা, কারণ আমলাতন্ত্রের ফাঁদে সহজে হয় না মেরামত। জীবিকার তাগিদে রংপুর থেকে ঢাকায় এসে ভাটারা এলাকায় রিক্সা চালান মাইদুল ইসলাম। পরিবার সহ থাকেন 4 বছর হলো। এখানকার রাস্তার দৈন্যদশা দেখছেন প্রায় পুরোটা সময়। মনে করো গাড়ি পড়ে যাইতেছে, কখনো মানুষ সবারই মনে করো অসুবিধে। 4 বছর ধরে এরকম আমি দেখতে লাগছি, 2 বছর ধরে মনে করো বেশিরভাগ খারাপ। এখন আমরা কি করবো ভাই, গরিব মানুষ, আমরা তো রিক্সা চলে খাইতেছি। অফিস যাত্রী থেকে শিক্ষার্থী, এলাকাবাসী সকলেই রয়েছেন এই এলাকার অস্বস্তিকর পরিবেশে। অথচ ভাটারার এই 100 ফিটের রাস্তাটিতে রয়েছে থানা, বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস, সৌদি দূতাবাস সহ অনেক স্কুল, কলেজ, প্রতিষ্ঠান। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংযোগ করেছে 300 ফিট ও রূপগঞ্জের রাস্তাকে। 5 বছর ধরে আমি এরকম অবস্থায় দেখছি, ভাঙ্গা একবার কাটে, একবার জোড়া করে। গত 2 দিন আগেও একটা টেম্পু অ্যাক্সিডেন্ট করে বহুত লোক আহত হয়েছে। এই জায়গায় প্রচুর গাড়ি ঘোড়া, কিন্তু রাস্তা অনেক খারাপ থাকার কারণে জ্যাম থাকে এই জায়গায়। বেহাল এই সড়কের উন্নয়ন কাজে যে হাত দেওয়া হয়নি বিষয়টি তেমন নয়, কিন্তু কাজ চলছে খুবই ঢিমেতালে, অনেকটা যেন উদ্দেশ্য প্রণোদিত কালক্ষেপণে। যাত্রীর পাল্টি খেয়ে হাত ভাঙ্গা যায়, পা ভাঙ্গা যায়, বিভিন্ন সমস্যা, যাত্রীর বিভ্রান্তি, আমরা গাড়ি চালাতে পারি না এই রোডে। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা কিছু কাটে, কিছু ভাঙে,
আবার বড় বড় গর্ত হয়, এগুলা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়াররা দেখে না। এক হিসেবে দেখা গেছে সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। বছরে যানজট ও রাস্তার বেহাল অবস্থায় নষ্ট হয় প্রায় 1 লক্ষ কোটি টাকা সমমূল্যের কর্মঘণ্টা। তার উপর পরিবর্তন খাতে অতিরিক্ত জ্বালানি খরচ, ফিটনেস রক্ষার খরচ, নষ্ট হওয়ার খরচ প্রায় 30% বেশি। এছাড়া ব্যবসা বাণিজ্যে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকার ক্ষতি, আর দুর্ঘটনা তো নিত্য দৃশ্য। সময়ের স্রোত থেমে থাকে না, কিন্তু এই জনদুর্ভোগে থেমে আছে মানুষের স্বপ্ন, থেমে আছে জীবন। প্রশ্ন একটাই, কবে মিলবে মুক্তি? সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। বৃষ্টির দিনে বাজারে ক্রেতা কম, তবে তার প্রভাব নেই সবজির দরে। বেশিরভাগ সবজি কেজিতে বেশি 30 থেকে 40 টাকা। আর বৃষ্টির অজুহাতে কাঁচামরিচ, বেগুনের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। মশলার দামেও আছে অস্বস্তি। এদিকে মাছ, মাংস লাগাম ছাড়া। আর ইলিশ কেজি প্রতি 2500। অলিউল রনি রিপোর্ট। নিম্নচাপের গুড়ি বৃষ্টিতে রাজধানীর বাজারগুলো অনেকটাই ক্রেতাহীন, ফলে কমেছে বেচা বিক্রি। বৈরী আবহাওয়ায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারও লাগামহীন। কাঁচামরিচের দাম রীতিমতো আকাশ ছোঁয়া। সপ্তাহ ব্যবধানে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। গত সপ্তাহে ছিল 160 থেকে সর্বোচ্চ 200 টাকা। এই সপ্তাহে একটু দাম বাড়ছে। 100 হলেও বুঝতাম যে না 100 টাকা চাচ্ছে, পানিতে সব ডুবে গেছে সেই জন্য। কিন্তু না, মানে চাইলে হলো। হোয়াট ইজ দিস? এগুলা কি? তার মানে কি এই যারা স্টুডেন্ট, এই যে পিচ্ছি পোলাবান, এরাও কি টেন্ডার? বা অগ্নিমূল্যের বাজারে শুধু কাঁচামরিচ নয়, প্রায় সবজি কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। 80 টাকার করলা 100 টাকা, 150 টাকার সিম 180 টাকা, 100 টাকার টমেটো 150 টাকা, আর 150 টাকার বেগুন 250 টাকা। লাগামহীন বাজারে দিশেহারা ক্রেতা বিক্রেতা সবাই। এদিকে গরম মশলার গরমে টেকা দেয়, কারণ ছাড়াই বেড়ে চলছে এলাচের দাম। টিসিবির তথ্য মতে 3500 টাকার এলাচ এখন 5000 টাকা। কিশমিশ ও আলু বোকারার দামও বাড়তি। তেলের দাম অপরিবর্তিত থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ। শুক্রবারের কারণে কোম্পানিরা বন্ধ, এই কারণে তেলের পর্যাপ্ত কম। দামটা একটু কমা দেওয়া যায় তাহলে আমাদের জন্য আর কি সবচেয়ে ভালো হয়। মাছের বাজারেও দামের উত্তাপ বড্ড বেশি। ইলিশ কেজিতে 2 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 2500-এর বেশিতে। বোয়াল 700 টাকা, আইর 1000 টাকা, আর রুই কাতলা 400 থেকে 550 টাকা। বিপাকে সাধারণ মানুষ। মাছের দাম অনেক বেশি ভাই, অনেক বেশি, যা আসলে বলা বাহুল্য। সকাল থেকে সারাদিন সারা রাইতে বৃষ্টি হয়েছে, এই কারণে নদীর বুটগুলা সব উপরে উঠে আইছে। মাংসের বাজারও রীতিমতো চড়া। খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও গরু কেজিতে বেশি 20 টাকা, বিক্রি হচ্ছে 750 টাকায়। সব ধরনের মুরগির দরও বাড়তি। সপ্তাহ ব্যবধানে পোল্ট্রি 20 টাকা বেড়ে 180 টাকা, সোনালী 30 টাকা বৃদ্ধি পেয়ে 320 টাকা, আর দেশি মুরগি কেজি প্রতি 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 680 টাকায়। সরবরাহ কমে দাম বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। খুচরা রেটে 20-30 টাকা ডিফারেন্স থাকে, এই কারণে আমরা যে বেচি সবার চোখে লাগে যে দামে বেচি। নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য তো বেশি সমস্যা হয়। নিত্যপণ্যের বাজার ক্রেতা নাগালে আনতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি সাধারণ মানুষের। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে দলটি। সেখানেই এমন আহ্বান জানান নেতারা। ফিলিস্তিনকে মুক্ত করা ও গাজার পথে ত্রাণবহর আটক করার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আজ বিক্ষোভ করেছে জামায়াত ইসলামের ঢাকা মহানগর শাখা। হাজারো মানুষ জমায়েত হন সেখানে। এ সময় বক্তৃতা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত পাশে থাকার প্রত্যয় জানান তিনি। কড়া ভাষায় নিন্দা জানান ইসরায়েলের। খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 44টি দেশের 500 মানবাধিকার কর্মী রওনা দিয়েছে। সেখানে ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। 2 শতাধিক অধিকার কর্মী গ্রেপ্তার ও ত্রাণ জাহাজগুলো আটকের ঘটনায় নিন্দা জানান বক্তারা।
তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপ, আটককৃত অধিকার কর্মীর মুক্তি ও অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপর বিক্ষোভ মিছিল শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে শেষ হয়। সংগঠনের স্থানীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন সমাবেশের সভাপতিত্ব করেন। বাংলাদেশ সরকারের নিন্দা ও মুক্তির দাবিকে স্বাগত জানিয়েছে জামায়াত। প্রতিবাদকারীরা ফেরার পথে ফের মনে করিয়ে দেন, ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ থেমে থাকবে না। অলিউল রনি, নাগরিক, ঢাকা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তে কারো জালে ধরা পড়েছে রূপালী ইলিশ। কেউ বৈরী আবহাওয়ার কারণে ফিরেছেন খালি হাতেই। বঙ্গোপসাগর উত্তাল থাকায় বেশিরভাগ জেলেই ফিরেছে তীরে। আশা, নিষেধাজ্ঞা শেষে ইলিশ মিলবে, ফিরবে ভাগ্য। আরো জানাচ্ছেন সিরাজুম শুভ। বৈরী আবহাওয়ার কারণে এখন উত্তাল বঙ্গোপসাগর। এর মধ্যেই আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তে কারো জালে ধরা পড়েছে রূপালী ইলিশ। কেউ ফিরেছেন খালি হাতে, কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে এখনও আছেন সাগর কিংবা মোহনায়। শেষ মুহূর্তে অনেক জালেই কাঙ্ক্ষিত ইলিশ উঠেছে, বিক্রিও হয়েছে ভালো দামে। তাই সাগর থেকে মৌসুম শেষে নিরাপদে ফেরা ট্রলারগুলোয় এখন উৎসব আমেজ। কিন্তু সবার ভাগ্য এক হয়নি। বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরতে পারেননি অনেকেই। নামতে তো বাড়িই নেই, এত বন্যা চলতেছে, সবসময় বন্যা চলে রয়েছে। এই 22 দিন পুরোটাই আমরা বেকার, কিন্তু আমাদের চলতে খুব কষ্ট হয়ে যাবে। অরিজিনালি জেলে তারা চাল পায় না, যারা গৃহস্থলী কাম করে তারা চাল পায়। বিশেষজ্ঞদের মতে এবার পুরো মৌসুম জুড়েই জেলেদের ভাগ্য সহায় হয়নি। তাদের যে সরকার ঘোষিত যেই 22 দিনের অবরোধের সময় যেই প্রণোদনাটা রয়েছে, এটা যদি তারা সঠিকভাবে পায় তাহলে তারা আসলে এই মাছ ধরতে নামবে না। এটা এমন একটা বিষয়। আরেকটা বিষয়, আমরা আসলে সাগর এবং নদীতে কিন্তু মাছ ধরা নিষেধাজ্ঞা আমাদের জেলেদের জন্য। তো আমাদের এই সাগর এবং যেই জলসীমাটা রয়েছে, এই জলসীমায় কিন্তু যাতে প্রতিবেশী দেশের জেলেরা এসে মাছ ধরতে না পারে, এই জন্য কিন্তু পাশাপাশি সাগরেও টহল বাড়ানো দরকার। ইলিশের প্রজনন নিশ্চিতে মধ্যরাত থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ভোলাতেও। মেঘনা ও তেঁতুলিয়া সহ সাগর মোহনায় ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা বন্ধে বেকার হয়ে পড়ছেন জেলার 2 লক্ষাধিক জেলে। এই চাইলের সাথে যদি নগদ কোনো কিছু একটা অর্থ দিত, তাহলে আমরা জেলেরাই 22 দিন মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারতাম। এই 22 দিন চলবো, আল্লাহ যেভাবে চালায় চলবো, আবার দেখা যাচ্ছে কিস্তি ঋণ মিন করিয়া কেউ তো দারুদার করিয়া চলতে হইব। ধরেন আমরা তো সরকারের অভিযান মানি, কিন্তু অভিযান মানলো আমরা মনে করেন কিছু পাই না। তাই নিষেধাজ্ঞা শুরুর আগেই ঘাটগুলোতে ট্রলার ও নৌকা ভিড়িয়েছেন জেলেরা। জাল মেরামত আর গোছানোর কাজে ব্যস্ত তারা। তবে দুশ্চিন্তাও আছে। জেলেদের জন্য সরকারের বরাদ্দ চাল অপ্রতুল বলে অভিযোগ তাদের। বাধ্য হয়ে তাই দেনা করেন তারা। জানা ফানা গায়রা গেছে, এক একটা জেলের 7টা 5টা 6টা 7টা করে সমিতি। আমরা এই সমিতি 22 দিন করে কিভাবে চালাবো? 10 দিন আগে দিয়ে লাইছে, মাছের ফেটে এখনো ডিম হয় নাই। ডিম না আইতে অভিযান দিছে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। মাছ ধরার বিরুদ্ধে জেলেদের আর্থিক খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি করে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের, বিগত বছরের মতোই। তো এখনো এই খাতে কোনো বরাদ্দ আমরা এখনো পাইনি। সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,71,120 জন। এর বাইরেও জেলায় অন্তত 2 লক্ষাধিক জেলে রয়েছে। সিরাজুম শুভ, নাগরিক। জানাবো খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ওপেনিং জুটি, মাঝখানে রশিদের ঘূর্ণি বিপর্যয় আর শেষে নুরুল রিশাদদের জুটিতে 8 বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। আজ শারজায় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। রান তারার শুরুটা দুর্দান্ত, শেষে আরও দুর্দান্ত, কিন্তু মাঝপথে রশিদের ঘূর্ণিতে এলোমেলো বাংলাদেশ। আফগানিস্তানের 9 উইকেটে 151 রান, 8 বল বাকি রেখেই টপকে যায় টাইগাররা। হাতে ছিল মাত্র 4 উইকেট। বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন 2 ওপেনার। তানজিদ হাসান আর পারভেজ হোসেনের জুটিতে আসে 109 রান, দুজনই তুলে দেন 50। তখন মনে হচ্ছিল 10 উইকেটেই জয় পেতে যাচ্ছে বাংলাদেশ।
কিন্তু হঠাৎ বিপর্যয়। রশিদ খানের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে মাত্র 9 রানের ব্যবধানে স্কোরবোর্ড দাঁড়ায় 118/6-এ। রশিদ একাই নেন 4 উইকেট। জয়ের আশা তখন কার্যত শূন্যের ঘরে। তবুও হাল ছাড়েননি নুরুল হাসান সোহান আর রিশাদ হোসেন। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটি 18 বলে তুলে আনে 35 রান, আর সেটি টাইগারদের জয় এনে দেয়। ম্যাচ শেষে সোহান বললেন, হারের ভয় কাটিয়ে দল হিসেবে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আফগানিস্তানের ওয়ার্ল্ড ক্লাস স্পিন বোলার আছে, তো আমরা আসলে তাদের এগেইনস্টে কিভাবে আমাদের হোমওয়ার্কটা করব এটা খুব ইম্পর্টেন্ট। এবং টি-20 ম্যাচে অবভিয়াসলি রানের খেলা, তো আমার কাছে মনে হয় যে আমরা যে জায়গায় ফেল করেছি অবশ্যই লক্ষ্য থাকবে যে একটু কালকে আবার ম্যাচ আছে, এই জায়গা থেকে কীভাবে ইমপ্রুভ করা যায়। কারণ আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা আমাদের জন্য নতুন না, অনেক দিন ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি, তো এই জায়গায় আসলে সময় এসেছে যে ইমপ্রুভ করার। বোলাররাও কৃতিত্ব পাওয়ার দাবিদার। 25 রানের উদ্বোধনী জুটি ভাঙতেই 15 রানের মধ্যে আফগানিস্তান হারায় 4 উইকেট। শেষ পর্যন্ত গুরবাজের 40, নবীর 38 আর আশরাফের 17 রানে লড়াই করার মতো সংগ্রহ গড়ে তারা। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নেন তানজিম আর রিশাদ। যে মিস্টেকগুলো হয় এগুলো হয়তো যতটুকু কমানো যায় সেভাবে আমরা চিন্তা করি, বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের পরে ফার্স্ট ম্যাচ আমাদের, এই ম্যাচটা আমাদের জেতা অনেকটা ইম্পর্টেন্ট ছিল। এবং অবভিয়াসলি একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লপস হয়েছে, ওই জায়গাটা ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরো ভালো মতো রিকভার করতে। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচ জিতলেই 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিশ্চিত করবে টাইগাররা। রাত 8:30টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। নাবিলা মারজুক, নাগরিক। বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙ্গা টেলিভিশনে শুরু হয়েছে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানা 2025 পঞ্চম সিজন। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে আজ হয় ঢাকার অডিশন ও সিলেকশন রাউন্ড। দীর্ঘদিন ধরে সান ফাউন্ডেশন বাংলা লোকসঙ্গীতের প্রসার নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা। পঞ্চম আসরের জন্য সারা দেশ থেকে 38,000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।